বাবার সাথে কথা কাটাকাটি হওয়ার পর দীপান্বিতা চলে এসেছিল কলেজ স্কোয়ারে। সেখানে বেশ কিছুক্ষণ বসে ও উঠে পড়ল বিকালের দিকে। কি একটা রাজনৈতিক দলের মিটিং চলছিল, বেজায় চিৎকার চেঁচামেচি হচ্ছে, তার উপর লোকজনও বেড়েছে। তাই ও কয়েকটা প্রয়োজনীয় বই কিনে চলে এসেছিল সেন্ট্রাল মেট্রো স্টেশনে ট্রেন ধরবে বলে। ওর বন্ধু এবং ভালোবাসা বিক্রমের সাথে দেখা করার আছে দমদমে। কাউন্টার থেকে টিকিট কেটে বেরোবে এমন সময় নজর পড়ল পায়ের কাছে একটা কয়েনের ওপর। প্রথমে ভেবেছিল মামুলি ব্যাপার, তুলে দেখল রূপার মুদ্রা, প্রাচীন কোনো দেবীর ছবি আঁকা। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ায় ও তাড়াতাড়ি কয়েনটা পুলিশের হাতে তুলে দিয়ে বেরিয়ে যাবে ভেবেছিল, কিন্তু বিধি বাম। কয়েনটা পুলিশের হাতে দিতে গিয়ে টুপ করে পড়ে কোথায় গড়িয়ে চলে গেল। এদিক ওদিক তাকিয়ে ও কয়েনটা দেখতে পেল না। অগত্যা ভিড় মেট্রোয় গাদাগাদি করে উঠে পড়ল। দমদমে নামতে গিয়ে দীপান্বিতা চমকে উঠল। ওর ওড়নার জড়িতে জড়িয়ে ঝুলছে সেই কয়েনটা। হাতের ভ্যানিটি ব্যাগে কয়েনটা রেখে দিল দীপান্বিতা। দমদম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দুপা হাঁটতেই দেখতে পেল বিক্রমকে রাস্তার ধারে একটা পান বিড়ির দোকানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। বিক্রমকে দূর থেকে দেখেই মনটা ভালো হয়ে গেল দীপান্বিতার। বিক্রম রাস্তার ওপার থেকে ওকে দেখতে পেয়ে হাত নাড়ল, পাল্টা হাত নাড়ল দীপান্বিতাও। ফাইন আর্টসে এমএ করে এখন ওই সংক্রান্ত একটি বিষয় নিয়ে রিসার্চ করছে বিক্রম। মালদার ছেলে, দমদমে একটা এক কামরার ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে ও। রিসার্চের স্টাইপেন্ডের দৌলতে পকেটের অবস্থা বর্তমানে নেহাত মন্দ নয়। মোটের ওপর চুপচাপ কিন্তু হাসি খুশি ছেলেটা। ছেলেটার মধ্যে একটা মন ভালো করা ব্যাপার রয়েছে। রাস্তা পার হতে হতেই সব ভাবছিল দীপান্বিতা। বিক্রম বলল, কি খবর? জরুরি তলব। বইগুলো তো কয়েকটা দিন বাদে ফেরত দিলেও চলতো নাকি? কেন? নিতান্ত প্রয়োজন ছাড়া বুঝি তোমার সঙ্গে দেখা করতে পারি না? সেরকম হলে বলো, চলে যাচ্ছি। আরে আরে, ও বাবা, আবহাওয়া তো খুব গরম দেখছি। কি হয়েছে বলো তো? আবার বাবার সাথে ঝামেলা? আরে বলো না, সবে বাড়িতে বলেছি যে পিএইচডিটা করব, আর বাবা চাকরি কর করে করে মাথা খারাপ করে দিচ্ছে। তোমাদের বাবা মেয়ের ঝামেলা তো 2 বছর ধরে দেখছি। মাথা ঠান্ডা করো, বাড়ি যাও, সব কিছু মিটমাট হয়ে যাবে দেখো। না গো, এবার বাবা ভীষণ উল্টোপাল্টা বলেছে। সংসারে পয়সা দিতে না পারলে এভাবে রোজ রোজ খাওয়ার খোটা শোনা যাচ্ছে না। এই বলে পাশের চায়ের দোকানটায় বসলো দীপান্বিতা। রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করার সময় দীপান্বিতার পরিচয় হয় বিক্রমের সাথে। ওর থেকে 1 বছরের সিনিয়র, কিন্তু প্রথম থেকেই দুজনের মধ্যে সম্পর্কটা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ ও একই সঙ্গে সিরিয়াস। মাস 6 হলো দীপান্বিতার মাস্টার্সের রেজাল্ট বেরিয়েছে। বেশ ভালোই হয়েছে ফলাফল। স্বাভাবিকভাবেই ইচ্ছা জন্মেছে পিএইচডিটা করার, কিন্তু বাবা বেঁকে বসেছেন। এই বছরের শেষের দিকেই বাবার রিটায়ারমেন্ট। ওনার ইচ্ছা তার আগেই দীপান্বিতা একটা চাকরি জোগাড় করুক। বিক্রম বলল, কাকু তো খুব একটা খারাপ কথা বলছেন না। চাকরি বাকরি করার ইচ্ছে থাকলে এখনই করে ফেলো, বিয়ের পর তো আর। বিক্রমের দিকে কটমট করে তাকিয়ে দীপান্বিতা জিজ্ঞাসা করল, কি, ঘরের দাসী হয়ে থাকতে হবে? উফ, তা কেন? তোমায় তো দেখছি আজ কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা ধরো, আমার বিয়ে করা ফুটফুটে বউটা রাস্তায় বেরোলে যদি কেউ চুরি করে নিয়ে যায়, তখন? সোহাগ দেখায় বিক্রম। চলো, বাড়িওয়ালা আজকে ফ্ল্যাটে নেই, একটু গল্প করি দুজনে।
ঘণ্টাখানেক বাদে দীপান্বিতা যখন বিক্রমের ফ্ল্যাট থেকে বেরোলো, তখন কাঁদতে কাঁদতে ওর চোখ ফুলে গেছে। গল্প কখন সোহাগে বদলে গিয়েছিল ও টের পায়নি। যতক্ষণে টের পেল ততক্ষণে বিপদ যা ঘটার ঘটে গিয়েছে। দীপান্বিতা বিক্রমকে বলল, আজ যা হলো, এরপর তো আর বাড়িতে মুখ দেখানো যাবে না। কি করব এবার আমি? দীপান্বিতার ভয় মিশ্রিত জিজ্ঞাসা শুনে বিক্রম ঠিক করে হেসে বলল, এক্ষুনি একটা পিল নিয়ে নাও, কিচ্ছু হবে না। দীপান্বিতা অনুরোধের কণ্ঠে বলল, প্লিজ, এটা আমাদের ভালোবাসার চিহ্ন। আমি ওকে নষ্ট করব না। আর তাছাড়া তুমি তো এখন মোটামুটি ভালোই উপার্জন করছো। প্রয়োজন পড়লে আমিও করব। কিন্তু প্লিজ, এই বাচ্চাটাকে আমরা নষ্ট করব না। কিন্তু বিক্রম নাছোড়বান্দা। দীপান্বিতার হাজার অনুনয় বিনয়েও কাজ হলো না। তখন ফ্ল্যাট থেকে বেরোবার সময় দীপান্বিতা হিস হিস করে বলে এসেছিল, ঠগ, প্রতারক, আই উইল সি ইউ। তারপর কেটে গেছে বেশ কয়েকটা দিন। দীপান্বিতা এর মধ্যেই কয়েকটা চাকরির ইন্টারভিউ দিয়েছে। ওষুধটা সে সেদিনই খেয়েছিল এবং রাগে দুঃখে অভিমানে আর ফোন করেনি বিক্রমকে। আজ সকালে দৈনিক কাগজটা উল্টে পাল্টে দেখতে গিয়ে চোখ আটকে গেল এক জায়গায়। দমদমে গৃহবন্দী অবস্থা থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। খবরে আরও লিখেছে, যুবকের শরীরে একটি ফোঁটাও রক্ত পাওয়া যায়নি। ঠিক যেন শরীর থেকে কেউ সমস্ত রক্ত শুষে নিয়েছে এবং মৃতদেহটিকে একটি প্রস্তর মূর্তিতে পরিবর্তিত করেছে। ঘটনার তদন্তে লোকাল পুলিশ ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ করেছেন। জানা গেছে ওই যুবক ফ্ল্যাটে ভাড়া থাকতেন। যুবকের বাড়িতে খবর পাঠানো হয়েছে। যুবকের নাম বিক্রম চ্যাটার্জি। কাগজে খবরটা দেখার পর থেকেই হু হু করছিল দীপান্বিতার বুক। যতই মনোমালিন্য, কথা কাটাকাটি, রাগ অভিমান থাক না কেন, আদপে তো আজ ও ওর সব থেকে কাছের মানুষটাকে হারালো। চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছিল। কোনো রকমে একটা সালোয়ার পরে নিয়ে উবার বুক করে ও চলে এলো কাঁটাপুকুর মর্গে। এখনো বিক্রমের বাড়ির কেউ আসেনি। আসবেই বা কি করে? বাড়িতে ওর মার যা শারীরিক অবস্থা, আর রয়েছে শুধু ছোট ভাইটা। সব দিক সামলে এখনো এসে উঠতে পারেনি। ইনকোয়ারিতে ওকে বিক্রমের ব্যাপারে খোঁজ করতে দেখে ইংরেজ টিকেটিং অফিসার রতিকান্ত সমাদ্দার এগিয়ে এসে ওকে বিক্রমের সাথে ওর কি সম্পর্ক সে ব্যাপারে জিজ্ঞাসা করায় দীপান্বিতা নিজের অ্যাবাউট দিয়ে শেষবার বিক্রমের সাথে কবে দেখা হয়েছিল সে সম্বন্ধে সত্যিটা বলল। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, তা ম্যাডাম, তারপর থেকে আর বিশ্বাসের সাথে আপনার দেখা হয়নি বলছেন? যদিও মিথ্যে বললে খুব একটা লাভ হবে না, কারণ পাড়া প্রতিবেশী প্রত্যেকেই আপনাকে শনাক্ত করবে। যাই হোক, তা এর বাড়ির লোকজনকে কি আপনি একবার ডাকবেন? ওদের কথা চলছিল, ইতিমধ্যে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো মর্গের গেটের সামনে। দরজা খুলে এগিয়ে এলেন বিক্রমের মা আর ওর ভাই। এসেই কান্নাকাটি এবং স্বাভাবিক যা ঘটার পরপর ক্রমান্বয়ে তা ঘটল। দীপান্বিতা বিক্রমের মাকে যথাসাধ্য সান্ত্বনা দিচ্ছিল ও আইনি পদক্ষেপগুলো যেটুকু ওর বোধগম্য সেটুকু পরামর্শ দিচ্ছিল। কিন্তু ভিতরে ভিতরে ওর ভীষণ ভয় করছিল, পাছে এই মৃত্যুর জন্য দায় ওর উপরে এসে বর্তায়, এবং সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। বডি হ্যান্ডওভারের সময় ইন্সপেক্টর সমাদ্দার দীপান্বিতাকে সাইডে ডেকে বললেন, ম্যাডাম, কোনো টেনশন নেবেন না। যতক্ষণ সমাদার আছে, লেডিসদের কোনো প্রবলেম নেই। আর এই লাইনে এত বছর কাটিয়ে ফেললাম,
এখন মানুষ দেখে বুঝতে পারি কে ঠিক কে ভুল, কে খুনি কে ভালো মানুষ, সব। এই বলে দীপান্বিতার কাঁধে বিচ্ছিরিভাবে টাচ করলো। দীপান্বিতার বিষয়টা ভালো লাগলো না। লোকটার চাহনিতে আর কথা বলার ভঙ্গিতে খুব বিচ্ছিরি একটা ইঙ্গিত আছে। মনে মনে ভাবল, এই সমস্ত লোকগুলোর জন্যই গোটা পুলিশ ডিপার্টমেন্ট বদনাম হয়, আর মহিলারা বা বাড়ির গৃহস্থরা চট করে পুলিশের সাহায্য নিতে ভয় পায়। ইন্সপেক্টর সমাদ্দার জিজ্ঞাসা করলেন, তা বডি কি মালদা নেবেন না কেওড়াতলা? বিক্রমের মা জানালো যে কেওড়াতলাতেই দাহ করে ওরা ফিরে যাবেন। সমাদ্দার বললেন, ম্যাডাম আপনিও যাবেন তো এনাদের সাথে? তাহলে আপনারা এগোন, পরে দেখা হচ্ছে। কেওড়াতলায় বেশ লাইন ছিল। দাহ কার্য সমাধা করতে করতে মোটামুটি 8:30 বেজে গেছে। দীপান্বিতা বিক্রমের মা ও ভাইকে অনুরোধ করলো আজকে রাতটা ওর বাড়িতে কাটিয়ে যাবার জন্য, যদিও জানতো বাবা এতে খুব একটা সন্তুষ্ট হবেন না, তবুও ওনারা রাজি হননি। অতঃপর অনেক কটা রিফিউজ করার পর একটা ট্যাক্সি রাজি হওয়ায় ওদের তুলে দিল হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওদের ট্যাক্সি কিছু দূর এগিয়ে যাবার পর দীপান্বিতা ভাবল একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরবে, কিন্তু ট্যাক্সির যা পরিস্থিতি, সবাই রিফিউজ করে। তারপর ওর বাড়িটা ঠাকুরপুকুরে। অগত্যা হাত দেখানো শুরু হলো। হঠাৎ একটা বাইক এসে ওর সামনে দাঁড়ালো। হেলমেট খুলতেই আরোহীর মুখ দেখে দীপান্বিতা অবাক। ইন্সপেক্টর রতিকান্ত সমাদ্দার। সমাদ্দার ফ্যাক করে হেসে বলল, ও, আপনাদের কাজ শেষ? আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু লেট হবে। তো যাই হোক, চলুন, আপনার বাড়ি তো ঠাকুরপুকুরে, আমরাও বেহালের দিকে যাচ্ছি, এগিয়ে দিই আপনাকে। দীপান্বিতা গাঁই গুঁই করলেও অতঃপর রাজি হলো সমাদ্দারের কথায়। যখন ও ঠাকুরপুকুর মোড়ে নামলো, দীপান্বিতার যেন ধরে প্রাণ এলো। কালীঘাট থেকে ঠাকুরপুকুর এইটুকু রাস্তায় কিছু না হলেও অন্তত 150 বার অত্যন্ত বিশ্রীভাবে ব্রেক মেরেছে সমাদ্দার। দীপান্বিতা সিঁটিয়ে বসেছিল বাইকের পেছনে, গা জ্বলে যাচ্ছিল রাগে। ওকে নামিয়ে সমাদ্দার বলল, ম্যাডাম নো ওয়ারি, मैं हूं না। আর আপনি আমি তো কাছাকাছি থাকি, কোনো অসুবিধা হলে একটা ফোন। এই বলে বাইক ঘুরিয়ে এগিয়ে গেল। এখান থেকে দীপান্বিতার বাড়ি মিনিট 3 হাঁটা পথ। সবে হাঁটা শুরু করেছে, হঠাৎ দেখলো ফোনটা বাজছে। বের করতেই দেখলো একটা আননোন নাম্বার। কল রিসিভ করার পর উপর থেকে স্কার জুড়েছে, রাত 11টা বাজে, এই টোটো কোম্পানি আর কতদিন চলবে? আরও অনেক কিছু বলল। দীপান্বিতা ঠিক করেই এসেছিল বাড়িতে সবটা খুলে বলবে, কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধবার হলেও ওকে থানা পুলিশ অ্যাটেন্ড করতে হবে। তখন বাড়িতে সবটাই জানতে পারবে, কাজেই আগে থেকে বলে রাখাই ভালো। সবটা বলার পর বাবার চিৎকার আরেক প্রস্থ বাড়ল। ও পাল্টা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু মার বাধায় সেটা হয়ে উঠল না। শেষমেশ ও নিজের ঘরে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ঘরের আলোটা নিভিয়ে চুপচাপ শুয়ে রইল। খেতে ইচ্ছে করছে না। শুনতে পেল বাবা অবিরাম চিৎকার করে চলেছে। বাবার চিৎকার শুনতে শুনতে কখন ও ঘুমিয়ে পড়ল ও নিজেও টের পেল না। ভোর ভোর ঘুম ভেঙে গেল। কাল থেকে ঠিক করে খাওয়াও হয়নি। জোর খিদে পেয়েছে, কিন্তু মনের যা অবস্থা তাতে ইচ্ছা করছে না কিছু খেতে। মুখটা ধুয়ে চেঞ্জ করে 1 কাপ কফি বানালো ও। এখন বাজে 5:30। কফির কাপ হাতে ড্রয়িংয়ে এসে বসল। দোতলায় বাবা মার ঘরে সব চুপচাপ, সবাই এখনো ঘুমোচ্ছে। জানালা দিয়ে দেখতে পেল পাশের পার্কে সবাই জগিং করতে বেরিয়ে পড়েছে।
আজই একটা ইন্টারভিউ আছে দুপুর 1:30 নাগাদ। মনটাকে একটু শান্ত না করলে চলবে না, তাই মাইন্ড ডাইভার্ট করতে ও টিভিটা চালালো। খবরের চ্যানেলটা চালাতেই ব্রেকিং নিউজ। বেহালা চৌরাস্তায় নিজের ফ্ল্যাট থেকে পড়ে মৃত এক ব্যক্তি। রাত 2:30 নাগাদ ফ্ল্যাটের বাসিন্দারা হঠাৎ এক আর্তনাদ শুনে বাইরে এসে দেখেন ওই ব্যক্তি ফ্ল্যাটের তলায় পড়ে রয়েছেন এবং শ্বাস প্রশ্বাস বন্ধ। ব্যক্তি ফ্ল্যাটের 3 তলায় থাকতেন। মনে করা হচ্ছে নিজের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই শরীরে কোনো ক্ষত চিহ্ন না পাওয়া গেলেও শরীরে 1 ফোঁটা রক্ত অবশিষ্ট ছিল না। ঠিক বিক্রমের মতোই কেউ যেন ওর সমস্ত রক্ত শুষে নিয়ে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে ব্যালকনি থেকে। ভদ্রলোক পুলিশে কর্মরত ছিলেন। নাম ইন্সপেক্টর রতিকান্ত সমাদ্দার। বিকেল 4টে বাজে। সেই 1:30 থেকে দীপান্বিতা বসে আছে অফিসের ওয়েটিং লাউঞ্জে। পূর্বনির্ধারিত সময় মতো আজ দীপান্বিতা ইন্টারভিউ দিতে এসছে কলকাতার এক নামকরা ইন্টেরিয়র ডেকোরেশন এজেন্সিতে। বেশ জমকালো নাম আছে এজেন্সিটার, হেভেনলি টাচ। অফিসটা রাজারহাটে বেশ সাজানো গোছানো রীতিমতো কর্পোরেট কায়দায়। লাউঞ্জের এক কোণে গদি আটা সোফা, তাতে বসে বসে এসির হাওয়ায় রীতিমতো ঘুম পেয়ে যাচ্ছে ওর। আর লাউঞ্জের ঠিক মাঝ বরাবর রাউন্ড টেবিলের একপাশে বসে রয়েছেন রিসেপশনিস্ট ভদ্রমহিলা। ক্রমাগত ফোনের ঘন্টির কলরবে বোঝা যাচ্ছে যথেষ্ট ভালোই ব্যবসা এই এজেন্সির। হবে নাই বা কেন? এত বড় অফিস, এত কর্মচারী মেনটেন করা চারটিখানি বিষয় নয়। ইন্টারনেট থেকে দীপান্বিতা খবর পায় এই এজেন্সিতে ফাইন আর্টসে পড়াশুনো করা লোক লাগবে এবং মহিলা হলে অগ্রগণ্য। ও এজেন্সিটার নাম আগেও শুনেছিল, কাজেই অ্যাপ্লাই করতে একটু দেরি করেনি। একদিনের মধ্যেই ওকে ইমেল মারফত ইন্টারভিউ দিতে ডাকা হয় আজকে এবং 1:30টার সময়। ও টাইম মতো এসে উপস্থিত হলেও দেখতে পেল ওর মতো আরও জনা 5 মহিলা উপস্থিত ইন্টারভিউ দিতে, এবং ইন্টারভিউয়ার এখনও এসে উপস্থিত হননি। উনি কোনো এক ক্লায়েন্ট ভিজিটে গেছেন। উনি এলেন ঘন্টা 1.5 বাদে 3টে নাগাদ। তারপর একে একে ডাক পড়ল ভেতরে। সবার ইন্টারভিউ হয়ে গেছে, খালি ওর ডাক এখনও আসেনি। কয়েকদিন ধরেই ও একের পর এক ইন্টারভিউ দিয়ে চলেছে, কিন্তু কোথাও আশানুরূপ কিছু হয়নি। তার উপর বিক্রমের এবং আজ ভোরের ঘটনাটা ওকে ভীষণ ডিপ্রেসড করে রেখেছিল। বিক্রমের জন্য ভীষণ মন খারাপ লাগছিল। কিন্তু যাই হোক, জীবন তো কারোর জন্য থেমে থাকে না। প্রতিদিন বাবার খিটখিট ওরা আর ভালো লাগছিল না। এবার চাকরিটা হলে ও বাঁচে। দীপান্বিতা বসে বসে 7-5 ভাবছিল। ইতিমধ্যে রিসেপশনিস্ট ভদ্রমহিলা ওকে ডেকে বললেন ভেতরে যেতে। আসুন আসুন, বসুন। হাসি মুখে অভ্যর্থনা জানালেন ভিতরের টেবিলের উল্টো দিকে বসা ভদ্রলোক। কেবিনের বাইরেই নেম প্লেটে লেখা ছিল ভদ্রলোকের নাম, KP দস্তুর, সিনিয়র কনসালটেন্ট। দীপান্বিতা চেয়ারে বসার পর উনি ওর ফাইল উল্টে একাডেমিক সব সার্টিফিকেট দেখলেন। তারপর আরও কিছু টুকটাক কথাবার্তা বললেন। দেখুন মিস দীপান্বিতা, সবই তো ঠিক আছে, কিন্তু স্যার, আই রিয়েলি নিড দিস জব। যদিও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তবু আপনি আমাকে অপরচুনিটি দিলে আই ক্যান প্রুভ মাই সেলফ। সবই তো বুঝলাম, কিন্তু হোয়েন আই ক্যান গেট এক্সপিরিয়েন্সড পারসন, হোয়াই আই উইল সিলেক্ট ইউ মিস দীপান্বিতা? দীপান্বিতা হাল ছেড়ে দিয়ে নিজের ফাইল নিয়ে বেরিয়ে আসছিল, দস্তুর পেছন থেকে ডাকলেন, একটা জিনিস হতে পারে। আই ক্যান গিভ ইউ এ চান্স। ইউ গিভ মি সাম স্পেশাল টাইম, ইউ নো হোয়াট আই মিন? মিচকে হাসি হাসল দস্তুর। দীপান্বিতার মাথাটা আবার গরম হয়ে যাচ্ছিল। ইচ্ছা করছিল চিৎকার চেঁচামেচি করে একটা সিন ক্রিয়েট করতে, কিন্তু অফিসটা ওনার কতটা হালে পানি পাবে সেই কথা ভেবে
নিজেকে সংযত করল। লাউঞ্জের দরজাটা এক ধাক্কায় সরিয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো ও। কিন্তু হঠাৎ ব্যাগের ভেতর থেকে কিছু পয়সা ঝনঝন করে মেঝেতে ছড়িয়ে পড়ল। ও ব্যাপারটা কিছুই বুঝতে পারল না যে পয়সাগুলো পড়ল কি করে। তারপর খেয়াল করলো ব্যাগের একটা পাশ কেমন যেন পড়ে যাচ্ছে, আর সেখান থেকেই পয়সাগুলো বেরিয়ে এসছে। অদ্ভুত ব্যাপার, সকালে যখন বের হলো তখন তো ব্যাগটা ঠিকই ছিল আর অত স্মোক করে না। তাহলে ব্যাগটা পুড়ল কখন, আর কিভাবেই বা পুড়ল? চিন্তিতভাবে ও পয়সাগুলো কুড়িয়ে নিল মেঝে থেকে, আর কুড়িয়ে নিল সেদিন মেট্রো স্টেশনে কুড়িয়ে পাওয়া সেই কয়েনটা। অফিসটা থেকে বেরিয়ে এসে সামনেই একটা চা কফির দোকানে বসে একটা চা অর্ডার দিল দীপান্বিতা। মাথাটা দপদপ করছে, প্রেশারটা বেড়েছে মনে হয়। কদিন ধরে যা যাচ্ছে, চারপাশের মানুষগুলো, বিশেষ করে পুরুষগুলো কেমন যেন নিকৃষ্ট ঘিনঘিনে হয়ে উঠছে। মেয়ে মানেই যেন পণ্য। ওই একইভাবে একই চিন্তা ছাড়া মেয়েদের প্রতি আর কোনোভাবেই যেন তাকানো যায় না। দোকানে চা দিল। চা খেতে খেতে ও দরকারি জিনিসগুলো ব্যাগের ছেঁড়া পকেটটা থেকে বের করে অন্য পকেটে রাখতে শুরু করলো। হঠাৎ ওর হাতে ঠেকল সেই কুড়িয়ে পাওয়া কয়েনটা। ও ভালো করে এতদিনে দেখল কয়েনটাকে। কয়েনের মধ্যে মুদ্রিত নারী মূর্তিটা ভীষণ চেনা, কোথাও যেন ও দেখেছে। নারী মূর্তির নাক, চোখ টানা টানা, রীতিমতো সুন্দরী বলতে হয়। কিন্তু মাথার চুলগুলো ভারী অদ্ভুত, কেমন পাকানো পাকানো। ও ঠিক ব্যাপারটা বুঝতে পারল না, ভাবল হয়তোবা প্রাচীনকালের কোনো চুল বাঁধার স্টাইল। কয়েনটাকে বার কয়েক উল্টে পাল্টে দেখে ব্যাগে ঢোকাতে যাবে এমন সময় একটা লোক দৌড়াতে দৌড়াতে এলো চায়ের দোকানে। রীতিমতো হাঁপাচ্ছে। লোকটার পোশাক আশাক অনেকটা অফিসের বেয়ারা গোছের। দোকানি লোকটাকে জিজ্ঞাসা করলো, क्या हुआ? इतना हाफ क्यों रहे हो रामदीन? अरे वो अपने डट्टू साहब है ना, अरे अपने हेमंत टच वाले, वो अपने केबिन में ही मर गए। কথাটা শুনে দীপান্বিতা এতই হতভম্ব হয়ে গিয়েছিল যে ওর হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেল। দোকানি দৌড়ে এলেন, একটু জল দিলেন ওর হাতে। দীপান্বিতা বুঝতে পারছিল না ব্যাপারটা কি হচ্ছে, তবে একটা জিনিসও বুঝতে পারল, এই চত্বরে বেশিক্ষণ থাকাটা সেফ হবে না। রামদিন ফিরে গেছে। দীপান্বিতা ওর টাকা পয়সা মিটিয়ে দিয়ে একটা চলমান ট্যাক্সির সামনে প্রায় ঝাঁপিয়ে এসে সেটাকে দাঁড় করিয়ে তাতে উঠে বসল। ট্যাক্সি চলতে শুরু করেছে। দীপান্বিতা বুঝতে পারল একের পর এক ওর সাথে পরিচিত মানুষগুলো খুন হচ্ছে বা মারা যাচ্ছে, এবং এই ঘটনাগুলো নেহাত কাকতালীয় নয়। কোথাও না কোথাও এই সব কটা ঘটনাই হয়তো ওর সাথে জড়িত। ও নিজে জানে যে একটা মৃত্যুর জন্য ও দায়ী নয়। ওর সামনে পুরো জীবনটা পড়ে রয়েছে। খুনের দায়ে কোনোভাবে যদিও ফেঁসে যায়, তাহলে থানা পুলিশ করতে করতে কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। এছাড়া গোদের ওপর বিস্ফোরা বাবা তো রয়েছে। এসব জানতে পারলে আর রক্ষে থাকবে না। কিন্তু আদৌ বিষয়টা কি এতটাই, তো ও বুঝতে পারছে না। কি ঘটছে ওর পেছনে? কেন এতগুলো প্রাণ চলে যাচ্ছে? কি তার সত্যি? অনেকগুলো প্রশ্ন দীপান্বিতার মাথায় ঘুরপাক খাচ্ছে। ট্যাক্সির জানালা দিয়ে আনুমনে দীপান্বিতা দেখতে পেল বাইপাসের মধ্য দিয়ে হাজার হাজার গাড়ি ঘোড়া ছুটে চলেছে, আর একপাশে হু হু করে পেছনে চলে যাচ্ছে ফাঁকা মাঠ। অন্ধকার নেমে আসছে শহরে, নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকারে কার মৃত্যুর পরোয়ানা লেখা রয়েছে কেউ জানে না। ট্যাক্সিটা মিনিট তিনেকের বেশি দাঁড়িয়ে আছে চৌরাস্তা সিগন্যালে।
দীপান্বিতা ফেসবুকের টাইমলাইন ঘাঁটছিল। মাথা তুলে ট্যাক্সির জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই চোখ পড়ল রাস্তার ধারে ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে রূপা ব্যানার্জি, ওর বাল্যকালের বন্ধু ও স্কুল জীবনের সহপাঠী। রূপাও দেখতে পেয়েছে ওকে। হাত নেড়ে কি একটা বলল, গাড়ির প্যাঁপোতে ঠিক বোঝা গেল না। সম্ভবত নেমে আসতে বলছে। ও গাড়ি থেকে নেমে গেল ভাড়া মিটিয়ে দিয়ে। দীপান্বিতাকে দেখে এতটাই উত্তেজিত হয়ে পড়েছে রূপা যে আনন্দে আত্মহারা হয়ে ওকে জড়িয়ে ধরতে গিয়ে হাত থেকে গোটা একখানা ফুচকা সমেত পাতাটি গেল পড়ে। রূপাকে দেখে দীপান্বিতাও খুশি হয়েছে বলাই বাহুল্য, কিন্তু ওর যা মানসিক অবস্থা তাতে খুশির কোনো প্রকাশ বা কোনো উচ্ছ্বাস চোখে পড়ল না। ফুচকা খেয়ে রূপা বলল, চল, এতদিন পর দেখা, আমার বাড়ি চল। মা খুব খুশি হবে তোকে দেখলে। না রে, আজ থাক, অন্য একদিন যাব। কি হয়েছে রে তোর? এরকম মনমরা কেন? মুখ চোখের কি হাল করেছিস? আমি ভীষণ শক্ত পরিস্থিতির মধ্যে রয়েছি রে রূপা। কি হয়েছে? আচ্ছা চল, বাড়ি যাবি না, কিন্তু চায়ের দোকানে তো বসতেই পারিস। কি হয়েছে খুলে বল, যদি কোনো হেল্প করতে পারি। আর না পারলেও মনটা হালকা হবে। পারলে হয়তো তুই পারবি। রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল দীপান্বিতা। চায়ের দোকানে বসে মুখে চোখে হালকা জলের ছিটা দিয়ে রুমালে মুখটা মুছে রূপাকে সবটাই গুছিয়ে বলতে শুরু করলো দীপান্বিতা। ইতিমধ্যে দোকানি চা দিয়েছেন। রূপা একটা সিগারেট ধরিয়ে দেখল দীপান্বিতা কথা থামিয়ে হাঁ করে তাকিয়ে আছে। রূপা হেসে বলল, এই বদ অভ্যাসটা বেশ কিছু মাস ধরে হয়েছে। জানি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্টিল কান্ট রেজিস্ট। এটা তো প্রায় তোর পাড়া, সবার সামনে ওপেন স্মোক করছিস। উফ, সিগারেট খেলে ফুসফুস খারাপ হয়, চরিত্র নয়। বাদ দে ওসব, ইউ কন্টিনিউ। এরপর প্রায় 1.25 ঘন্টা ধরে পুরো ঘটনাটা শুনে রূপা বলল, এতগুলো ঘটনা এমনভাবে বললি পুরো ফিল্ম মনে হচ্ছে। তোকে কিন্তু শক্ত থাকতে হবে। মনে রাখতে হবে তুই ছাড়া কাকু কাকিমার কিন্তু কেউ নেই। আর তাছাড়া এর কোনোটাতেই তোর উপর দায় বর্তায় না। একটু থেমে আরেকটি সিগারেট ধরিয়ে বলল, তবে কয়েন নাকি একটা বললি, ওটা দেখতে কৌতূহল হচ্ছে। জানিসই তো আর্কিওলজি আমার সাবজেক্ট। দীপান্বিতা ব্যাগ খুলে কয়েনটা ওর হাতে দিল। দীপান্বিতা জানতো রূপা উৎসাহ পাবে। রূপা কয়েনটা হাতে নিয়ে ভালো করে দেখতে যাবে, অমনি একদল বখাটে ছেলে ওদের দিকে তাকিয়ে ও কি লাগছে বলতে বলতে চলে গেল। রূপার হাতে ঠিক তখনই কারেন্ট লাগার মতো অনুভূতি হলো। ও দীপান্বিতার দিকে তাকিয়ে কিছু একটা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, শোন না, জিনিসটা আমি একটু রাখি আমার কাছে, যদি তুই কিছু মনে না করিস। আরে না না, মনে করব কেন, তুই রাখ না তোর কাছে। তাহলে আজ উঠি, হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল। এই বলে রূপা প্রায় ছুট লাগালো কয়েনটা পকেটস্থ করে, আর পেছন ফিরে চেঁচিয়ে বলল, 2-1 দিনে জানাচ্ছি, সাবধানে থাকিস। আর ফার্দার কিছু হলে সঙ্গে সঙ্গে কল করিস। বাড়ি এসে দীপান্বিতা কোনো রকমে নাকে মুখে গুঁজে ঘরে ঢুকবে এমন সময় ড্রয়িং থেকে বাবা হাঁক পারল। কি আজও কিছু হলো না তো? হবে না হবে না, সিরিয়াসনেস নেই কোনো। রহমানদার ছেলে 6 মাস হলো চাকরি পেয়ে গেছে। তোর পিস্তুত ভাই সন্তু কবে ইন্টার্নশিপ জয়েন করে ফেলেছে। আর আমার ভাগ্যে জুটেছে দেখা, একে মেয়ে বিয়ে দিতে হবে, তার উপর যদি ঠিকঠাক পাত্র না জোটে তাহলে রিটায়ারমেন্টের পরেও ঘাড়ে বসিয়ে খাওয়াও। তার উপরে বেলেল্লাপনা, সেই কোন সকালে বেরোচ্ছে, রাত 11টায় বাড়ি ঢুকছে। মেয়ে ছেলে এত ঘোড়া কিসের কে জানে। মাথার শিরাগুলো আবার দপদপ করছে দীপান্বিতার। তবে আজকে রাগের মাত্রাটা অনেক কম। এত গজগজানি শুনে যেখানে মাথায় আগুন জ্বলে যায়, আজকে কিন্তু মনে হচ্ছে
দু চারটে ভুলভাল রাগের মাথায় করা কমেন্ট বাদ দিয়ে মোটের উপর কথাগুলো খুব একটা খারাপ বলছে না বাবা ওনার জায়গা থেকে। যাকগে, যা চলছে শরীরের ওপর দিয়ে মন মানসিকতার তলানিতে গিয়ে ঠেকেছে। বিক্রম, সমাদ্দার, মিস্টার দস্তুর, রূপা ও আরও এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ও। মোবাইলের ঘন্টা শুনে ধরফড়িয়ে উঠে বসল দীপান্বিতা। মোবাইলের স্ক্রিনে দেখল রাত 3:30। মোবাইলে কল ঢুকছে রূপার। রিসিভ করতেই ওপার থেকে রূপার উত্তেজিত কণ্ঠস্বর। নেহাত 3:30 বাজে, না হলে এক্ষুনি বলতাম আমার বাড়ি আসতে। কাল যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি আসবি। রাখছি। দীপান্বিতা কি বৃত্তান্ত জিজ্ঞাসা করার আগেই ধপ করে ফোনটা কেটে দিল রূপা। ব্যাপারটা কি? নিশ্চয়ই সিরিয়াস কিছু, না হলে কোনো সুস্থ মানুষ রাত 3:30-র সময় আরেকজনকে ফোন করে বলতে পারে না যে কাল সকাল সকাল দেখা করার কথা। কয়েনটা নিয়ে কিছু জানতে পারলো নাকি অন্য কোনো ব্যাপার? মাথায় এমন চিন্তা ঢুকে গেল যে দীপান্বিতার ঘুমের দফা রফা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে 5:30 বেজে গেল। তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে মাকে কোনোরকম বলে বেরিয়ে পড়ল ও। ঠাকুরপুকুর মোড় থেকে একটা অটো ধরে চৌরাস্তা পৌঁছে গেল। তারপর হেঁটে রূপার বাড়ি। কলিং বেল বাজাতে যাবে তার আগেই দরজা খুলে গেল। রূপা দাঁড়িয়ে বলল, এসো বন্ধু এসো। কাল আমার হাতে যেটি গুঁজে দিলে সেটি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তোকে ফোন করার পর থেকে ব্যালকনিতে কেটে গেছে বাকিটুকু। গলির মুখ থেকে তুই ঢুকছিস দেখে নেমে এসে আগেই দরজাটা খুলেছি। শিগগিরই ভিতরে চল, ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? এত জরুরি তলব কেন? আর তুই সারা রাত জেগেই বা আছিস কেন? এখানে নয়, ঘরে চল বলছি। ওরা রূপার ঘরে ঢুকতে যাচ্ছিল এমন সময় ওদের কথাবার্তা শুনে রূপার মা ওপর থেকে নেমে এলেন। সামান্য কুশল বিনিময়ের পর রূপা ওর মাকে বলল ওদের জন্য 2 কাপ কফি ওর ঘরে পাঠিয়ে দিতে। ঘরে ঢুকে দীপান্বিতা জিজ্ঞাসা করল, কি জানতে পেরেছিস তুই? বলার তো অনেক কিছুই আছে, কোনটা দিয়ে শুরু করব সেটাই ভাবছি। আরে অত হেয়ালি না করে সোজাসুজি বল না কি হয়েছে। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে, আমি কাল প্রথমে ভেবেছিলাম কয়েনটা কোনো জালি আর্টিফ্যাক্ট বা নেহাতি মামুলি শোপিসের টুকরো। তা তোর ভাবনাটা যে সত্যি নয় সেটা বুঝলি কি করে? প্রথম খটকা লাগে বাড়ি এসে যখন বইয়ের পাতা উল্টে পুরনো মুদ্রা এবং মূর্তি সম্বন্ধে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। দেখলাম যে ধরনের কারুকার্য এবং চিহ্ন মুদ্রার এক পিঠে রয়েছে তা বহুকাল আগের। হ্যাঁ, কিন্তু নকলও তো হতে পারে। হ্যাঁ, সে তো হতেই পারে, কিন্তু আমার পড়াশোনা বলছে এটা নকল নয়। তাহলে এটা এত চকচকে কি করে? বহুকালের পুরনো মুদ্রা হলে তো এতদিনে ঘষে মেজে পরিষ্কার হয়ে যাওয়ার কথা মূর্তির ছাপগুলো। তার উপর ময়লা ধরবে। প্রশ্নটা তো সেখানেই, জিনিসটা এত পরিষ্কার কি করে? দেখলে যেন মনে হয় কালই নাকশাল থেকে বেরিয়েছে। আর মূর্তিটা কার? মূর্তিটা মেডুসার। মেডুসা মানে গ্রীষ্ম না পারস্যের দেবী? আগে হ্যাঁ ম্যাডাম, তবে দেবী নয়, উপদেবী, বা বলা ভালো অপদেবী। এই দেবীকে নিয়ে নানান রকম উপকথা বা রূপকথা প্রচলিত আছে। ওভিডের লেখায় যে বর্ণনা পাওয়া যায় সেটি সবচেয়ে নবীন এবং সর্বজন বিদিত। মেডুসা ছিলেন একজন অত্যন্ত রূপবতী নারী। তখনকার দেবতা, দানব এবং মানুষ এরা সকলেই তাকে কামনা করত। কিন্তু গ্রিকদের সমুদ্র, পৃথিবী, ভূমিকম্প এবং ঘোড়ার দেবতা পোসাইডন মেডুসাকে দেবী এথেনার মন্দিরে ধর্ষণ করেন। এতে দেবী এথেনা ক্রুদ্ধ হন এবং মেডুসাকে বরদান করেন যে ওর চোখের দিকে যে তাকাবে সে পাথরে পরিণত হবে এবং
ওর চুলগুলো সব বিষধর সাপে পরিণত হয় এবং মেডুসা এই বর দ্বারা একের পর এক লোভী এবং দুশ্চরিত্র মানুষকে বধ করতে শুরু করেন। পরে অবশ্য হিরো পার্সিয়াস মেডুসার বধ করেন। সে গল্প এক্ষেত্রে নিষ্প্রয়োজন। হ্যাঁ, ওই জন্য মূর্তির মাথার চুলগুলো কিরকম পেঁচানো পেঁচানো। কিন্তু আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে তার সাথে কি এই মূর্তির কোনো যোগাযোগ আছে? বা এই কয়েনটা এত পুরনো হওয়া সত্ত্বেও এত চকচকে কেন? আর তৃতীয়ত, এর সাথে কি আমার কোনো বিপদ জড়িয়ে আছে? হ্যাঁ বলছি, একটু সবুর কর। রূপার মা ইতিমধ্যে কফি দিয়ে গেছে। রূপা কফিটা শেষ করে বলতে শুরু করলো আবার। হোরক্রাক্স বুঝিস? না, সেটা আবার কি? হোরক্রাক্স কথাটা এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড ডিভোর্স বা বাইরে, এবং ক্রাক্স মানে সোল বা আত্মা থেকে। এটা অমর হওয়ার একটা পদ্ধতি বলে ধরা হয় মাইথোলজিতে। ছোটবেলায় যেমন গল্পে শুনেছিস রাক্ষসী রানীর প্রাণ ভোমরা থাকে সমুদ্রের তলায় একটা মাছের মধ্যে, ঠিক তেমনি একজনের আত্মার টুকরো করে বেশ কিছু জীবিত বা নির্জীব পদার্থের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, যাতে ওই ব্যক্তির মৃত্যু হলেও, শারীরিক মৃত্যু হলেও তার আত্মা যেন অমর হয়ে থাকে ওই পদার্থগুলোর মাধ্যমে। আমার ধারণা এই মুদ্রাটিও একটি হোরক্রাক্স। মানে তুই বলতে চাইছিস মেডুসার আত্মা এই মুদ্রাটার মধ্যে বন্দি রয়েছে? আর যদি থাকেও বা, সেটা সুদূর গ্রিস থেকে কলকাতা এলো কি করে? আর এলো তো এলো, এর সাথে আমার কি সম্পর্ক? খানিকটা তাচ্ছিল্য মেশানো প্রশ্ন করল দীপান্বিতা। উত্তরে রূপা বলল, হোরক্রাক্স ব্যক্তির বাসস্থান থেকে যত দূরে পাঠিয়ে দেওয়া যায় ততই তার অমর হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। আর ওর সাথে আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক না থাকলেও আমার ধারণা এই মৃত্যুগুলো যেগুলো তোকে ঘিরে ঘটছে, এবং প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে তোকে ফিজিক্যালি বা মেন্টালি করার চেষ্টা করছে, সেই ঘটনাগুলোর জন্য দায়ী এই হোরক্রাক্স। কিন্তু তুই তো বলি পার্সিয়াস মেডুসাকে বধ করেছে, তাহলে আত্মার কথা আসছে কোথা থেকে? আর যদি আত্মা থেকেই থাকে তাহলে সে এই কাজগুলো কেন করবে? আর কি করে বা তুই এতটা কনফার্ম হচ্ছিস? কারণ মেডুসার এই ছিন্ন মাথা পরবর্তীকালে এথেনার বর্ণের মধ্যে লাগানো ছিল, যেটা দিয়ে শত্রুকে এথেনা আঘাত না করে শুধু মুন্ডুটা দেখিয়েই পাথর করে ফেলতে পারত। কথা হচ্ছে সেই মুন্ডুর দেহ মরে যাওয়ার পরেও এই ক্ষমতা থাকে কি করে যদি না তার আত্মা চূড়ান্তভাবে বেঁচে থাকে। আমার ধারণা পৃথিবীর যে যে প্রান্তে এই মুদ্রাটা গিয়ে পৌঁছেছে সেখানেই মুদ্রা যার কাছে ছিল, বিশেষত যদি সে নারী হয়, তবে তার প্রতি ঘটে যাওয়া অপরাধের মর্মান্তিক বদলা নেয় মেডুসার আত্মা। আর কনফার্মেশনটা? কাল যে ছেলেগুলো তোকে আর আমাকে টোন কেটে চলে গেছিল চৌরাস্তার মোড় থেকে, তাদের মধ্যে দুজন আমার পাড়ার ছেলে। আমি বদমাইশগুলোকে খুব ভালো করে চিনি। রাতে খবর এসেছে ড্রাইভিং করতে গিয়ে ডায়মন্ড হারবারের কাছে সাংঘাতিক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে সবকটা। কিন্তু মরে তো যায়নি, তাহলে তুই সবকটা ঘটনার সাথে এটাকে মেলাচ্ছিসই বা কি করে? সেটাই তো সিগনিফিকেন্ট। মুদ্রার বর্তমান মালিক কিন্তু তুই, আমি নয়। কিন্তু মুদ্রাটা কালকে আমার কাছে ছিল, তোর কাছে নয়। রূপা আর দীপান্বিতা এই মুহূর্তে বসে রয়েছে রূপার বাড়ির দোতলায় একটা বন্ধ ঘরে। ঘরের আলো নিভানো, শুধু 3টে মোমবাতির আলোয় যেটুকু আলো পাওয়া যায় সেটুকুই সম্বল। ওদের সামনে মেঝেতে আঁকা রয়েছে একটা স্টার অফ ডেভিড। স্টার অফ ডেভিড মানে ছোটবেলায় যেরকমভাবে তারা আঁকে বাচ্চারা, ঠিক সেরকম। মানে একটা ট্রায়াঙ্গেলের ওপর আরেকটা ট্রায়াঙ্গেল এঁকে সেটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে যেরকম দেখায় সেই রকম। এটা আঁকা হয়েছে হাড় গুঁড়ো দিয়ে, আর এর মাঝখানে বসানো রয়েছে একটা পেতলের কলসি, যার মধ্যে রয়েছে কয়েনটা। জবা ফুল, ধুতরা ফুল, কদবেল, ঘি
মধু আর কলসির মাথায় একটা পাঁঠার মাথা, যার মুখটাকে ওপর দিকে করে রাখা হয়েছে। স্টার অফ ডেভিডের 5টি ত্রিভুজ রয়েছে, যথাক্রমে মুরগির পা, দীপান্বিতার একগাছি কাটা চুল, চাল, গাঁদা ফুল আর 5 রকমের ধাতু। স্টার অফ ডেভিডের 3টে ত্রিভুজের দিকে 3টে মোমবাতি জ্বালানো রয়েছে এবং রূপা আর দীপান্বিতা বসে রয়েছে এর দুপাশে নিজেদের দিকে মুখ করে। রূপার চারদিকে গঙ্গা জলের ছিটা দিয়ে গণ্ডি কাটা রয়েছে, কারণ ও যেহেতু আত্মাকে আহ্বান করবে তাই ওর রিস্ক সবচেয়ে বেশি। আর এই গণ্ডির ভেতরে নাকি কোনো অশুভ শক্তির প্রবেশ অসম্ভব। আজ অমাবস্যা, তার উপর সন্ধ্যা থেকে নিকষ কালো মেঘ করেছে, তাই জানলা খোলা থাকলেও বাইরে থেকে আলো আসছে না। শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর রাস্তার মোড়ের স্ট্রিট লাইটটা থেকে হালকা আলোর আভাস আসছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সারা রাত বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যদিও এখনো বৃষ্টি শুরু হয়নি। গতকাল পুরো ব্যাপারটা খোলসা হবার পর দীপান্বিতা জিজ্ঞেস করলো, কিন্তু এই মেডুসার আত্মার থেকে বা এই হোরক্রাক্সের থেকে মুক্তি কিভাবে ঘটবে? দেখ, এই জাতীয় জিনিসের থেকে নিস্তার পাওয়া যায় দুটি উপায়। এক, যদি এইরকমই কোনো অভিশপ্ত বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা এই জিনিসটাকে নষ্ট করা যায়। 2, যদি এর মধ্যে থাকা অভিশাপ বা আত্মাকে এর থেকে কোনোভাবে বাইরে বের করে আনা যায়। কিন্তু তুই এত কিছু কি করে জানলি? তুই তো জানিস আর্কিওলজি আমার সাবজেক্ট, তো সেই বিষয়ে নানান জায়গায় নানান পুঁথি, নানান গল্প, মিথ সম্পর্কে জানতে জানতে আমার এই বিষয়গুলোতে ইন্টারেস্ট গ্রো করে। এবং সত্যি সুপার ন্যাচারাল প্যারানর্মাল কোনো বিষয় আছে কিনা বা সেটা অতীতেও কখনো ছিল কিনা এ বিষয়ে পড়াশোনা শুরু করি। তবে এই বিষয়টা আমার নলেজের থেকে অনেক বড় এবং জটিল। জানি না কতটা সামলাতে পারবো। একটু এদিক ওদিক হলেই সাক্ষাৎ মৃত্যু। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, যতই বিপদ আসুক প্রাণে আমি মরছি না, কারণ এখনো তো বিয়েই হয়নি। আগে একটা হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে শাদী করি, তার মাথা চিবোই, তারপর তো। বলে রূপা একটা চোখ মারে। রূপার এই এক স্বভাব, জন্ম ফাজিল, সবসময় কলকল করে কথা বলেই চলেছে। আর চরম বিপদের মুহূর্তেও ফাজলামো শেষ হয় না। মনে আছে ছোটবেলায় একবার স্কুল পালিয়ে লেক গার্ডেন্সে গিয়ে গোটা 5 বন্ধু সমেত ধরা পড়ে গিয়েছিল ওরা। তারপর গার্জেন কল এবং দিদিমণি যখন গার্জেনদের সামনে ওদের উত্তম মধ্যম ঝাড় দিচ্ছে, ঠিক সেই সময় দীপান্বিতার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমড়া মাখা খাচ্ছিল রূপা। কোনো বিষয়ে ওর ভয় ডর বলে কিছু নেই। যখন ওরা রাতে টিউশন থেকে ফিরত, প্রত্যেকের মা নিতে আসতো, কেবল রূপা যেত একা। এমনিতে ছিপছিপে গরম, গায়ের রং শ্যামলা, কিন্তু একটা অদ্ভুত চটক আছে ওর চেহারায় সেই ছোটবেলা থেকেই। দীপান্বিতাকে ওর থেকে অনেক বেশি সুন্দর দেখতে, কিন্তু তারপরেও পাশের বয়েজ স্কুলের ছেলেগুলো কেমন ভ্যাবলার মতো চেয়ে থাকতো রূপার দিকে যখন সাইকেল চালিয়ে রূপা আর ও বাড়ি ফিরত। ইনফ্যাক্ট এই বিক্রমেই তো যখন রূপাকে প্রথম দেখেছিল তখন হালকা ক্রাশ খেয়ে গেছিল। পরে অবশ্য দীপান্বিতা ছলে বলে বিক্রমকে নিজের করে রেখেছিল। তার উপর ওর সাংঘাতিক শার্প মাইন্ড। যে কোনো বিষয়ে অনেক বেশি পড়েও বছরের শেষে দীপান্বিতা যে নম্বর পেত, দেখা যেত রূপা তার অর্ধেক পড়েও সেই নম্বর বা কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি নম্বর আদায় করেছে। এই নিয়ে ছোটবেলা থেকেই রূপার উপর হালকা একটা ঈর্ষা কাজ করত দীপান্বিতার। এখনো এই বয়সে এসেও এই শ্যামলা মেয়েটার পার্সোনালিটির কাছে কমপ্লেক্সে ভোগেও। দীপান্বিতা জিজ্ঞেস করল, কিন্তু
তেমন অভিশপ্ত জিনিস পাবো কোথায়? আর যদি আত্মাকে বার করে আনা যায়, তাহলে সেটাই বা সম্ভব কি করে? দেখ, আত্মা মোহমায়াহীন, তাই সে দেহ ছেড়ে পরলোক গমন করে। কিন্তু যে আত্মা অভিশপ্ত বা যাকে বন্দি করা হয়েছে, তার পার্টিকুলারলি কোনো কাজ রয়েছে, অথবা সে কোনো কাজ নিজের থেকে করে যেতে ইচ্ছে রাখে। আর মেডুসার আত্মা যদি এর মধ্যে থেকে থাকে, তাহলে সে তো প্রতিশোধ বা ওই জাতীয় কিছু একটা ডিমান্ড করেই। তাহলে এই আত্মাকে বের করে আনার উপায় একটাই, ওর ক্ষমতাকে বিকশিত করতে দিয়ে রিভেঞ্জ ফুলফিল করার লোভ দেখানো। কিন্তু এই রিভেঞ্জের পরিণতি তো খুবই করুণ, একেবারে মৃত্যুতে গিয়ে থামছে। তার মানে ওকে মুক্তি দিলে ও যার উপর রিভেঞ্জ নেবে সে তো শেষ, মানে আবার একটা মৃত্যু। সেটাই তো চ্যালেঞ্জ। মেডুসার আত্মাকে মুক্তি দিতে হবে লোভ দেখিয়ে, কিন্তু ওর আত্মা মুদ্রা থেকে বেরিয়ে এলে তাকে বন্দি করতে হবে অন্য কোনো উপায়, এমন জায়গায় যাতে সে হোরক্রাক্স থেকে মুক্তি পাবে, কিন্তু তার কর্মক্ষমতা হারাবে। তারপর প্রয়োজনীয় অনুষ্ঠান বিধি ও তার উপকরণ এবং সতর্কীকরণ সম্পর্কে দীপান্বিতাকে বলল রূপা। দীপান্বিতা বলল, কিন্তু এইসব জিনিস আমি পাবো কোথা থেকে? তুই জোগাড় করে রাখলে হয় না? প্রত্যুত্তরে রূপা বলেছিল যে তা হয় না, এর সমস্ত জিনিস জোগাড় দীপান্বিতাকেই করতে হবে এবং অনুষ্ঠান বিধি হবে আগামীকাল, অর্থাৎ আজ অমাবস্যার রাত 3টের সময়। যেমন বলা তেমন কাজ। অন্যান্য জিনিস দীপান্বিতা কষ্টের সৃষ্টে আগেই জোগাড় করে দিলেও পাঁঠার মাথাটা চৌরাস্তা বাজারে বলা ছিল, যেটা আজ রাতে রূপার বাড়ি আসার সময় ও নিয়ে এসেছে। আনার সময় মাথাটার দিকে চোখ পড়েনি, কিন্তু এখন সমস্ত আয়োজন হয়ে যাওয়ার পর যখন থেকে ওরা এই বিধি সম্পন্ন করতে বসেছে, তখন থেকে মাথাটার চোখগুলোর দিকে চোখ পড়লেই দীপান্বিতার গা গুলিয়ে উঠছে। বিধি শুরু হওয়ার আগে রূপা বলল, তুই এখন থেকে মন দিয়ে ভাব যে কয়েনটা হাতে আসার পর থেকে কার কার উপর ভীষণ রকম রাগ বা ক্ষোভ জন্মেছিল। কারণ যখন দেখবি পাঠার চোখগুলো সচল হয়ে উঠেছে, তখনই বুঝতে পারবি তিনি এসেছেন। এবং তারপর কিন্তু সেই ব্যক্তি যার উপরে তোর রাগ উঠেছে তার নিস্তার নেই। তাহলে তখন সেই ব্যক্তিকে বাঁচাবো কি করে? উপায় একটাই, ভালো করে ভেবে দেখ যে এই সমস্ত ঘটনা কিন্তু ঘটছে তোর অবর্তমানে। কাজেই আমার ধারণা তুই সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ালে কিন্তু আত্মা তেমন কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, যাই হয়ে যাক, যতক্ষণ না বিধি সম্পূর্ণ হচ্ছে আমি কিন্তু নড়তে পারবো না। যা করার তোকেই করতে হবে। তারপর থেকে প্রায় মিনিট 40 হয়ে গেছে। রূপা আপন মনে তখন থেকে কি বিড়বিড় করে চলেছে, আর ওর সামনে রাখা কতগুলো গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে কিছুক্ষণ অন্তর অন্তর স্টার অফ ডেভিডের মাঝখানে ছুঁড়ে দিচ্ছে। হঠাৎ রূপা বলল, রক্তাহুতি দিতে হবে। সেলফের উপর থেকে ছুরিটা নিয়ে নিজের ডান হাতের অনামিকা খানিকটা কেটে কয়েক ফোঁটা রক্ত পাঠার মুখের ওপর ফেল, আর কার উপর ক্ষোভ জন্মেছে তার কথা মনে করতে থাক। বিধি শুরু হওয়ার সময় থেকেই সমস্ত ঘটনা প্রবাহে দীপান্বিতা এমন ঘেঁটে গেছে যে কিছুতেই নিজের নার্ভ ও ধরে রাখতে পারছে না। তো কি করে ভাববে কার ওপর ক্ষোভ জন্মেছে? রূপার কথা মতো শেলফ থেকে ছুরিটা পেরে নিজের হাতে অনামিকা কেটে কয়েক ফোঁটা রক্ত পাঁঠার মুখে ফেলতে হঠাৎ নিচে জানালা দিয়ে আসা বৃষ্টির ছাঁটে পর্দাগুলো ভিজে গেছে। মার কান্না আসছে সিঁড়ি থেকে। নির্ঘাত সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অন্ধকারে পড়ে গেছে। কিন্তু মা তো মামা বাড়িতে, এই সময় এখানে কি করছে? তড়িঘড়ি নিচে নেমে এলো ও ভুলে গেল গণ্ডির কথা, ভুলে গেল গণ্ডির বাইরে অপেক্ষা করছে সাক্ষাৎ
দীপান্বিতার ইচ্ছে হচ্ছিল তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে নিতে, কিন্তু বাবার প্রাণের তাগিদ ওকে তা করতে দিল না। যখন ও আরো কাছে গেল, তখন এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও ওর হাসি পেল। এ তো কাকিমা, মানে রূপার মা, একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু পরক্ষণেই ওর মনের মধ্যে প্রশ্ন জাগলো, এত রাত্রে উনি বাইরে বের হয়েছেন কেন? দীপান্বিতাকে দেখা মাত্র রূপার মা হাত দেখালো। দীপান্বিতা ওনার সামনে গিয়ে দাঁড়ালো। ও জিজ্ঞাসা করলো, কি ব্যাপার কাকিমা, এত রাত্রে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন কেন? রূপা আমাকে ফোন করেছিল আর বলল যে বিধি সম্পন্ন হয়েছে, আর কারোর প্রাণের কোনো ভয় নেই। কিন্তু এই প্রক্রিয়ায় ওর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, তাই ইমিডিয়েটলি আমাকে বাড়ি যেতে বলল। সবই ঠিক আছে, কিন্তু রূপা আমায় ফোন করলো না কেন? আর আপনি যে বেরিয়েছেন এত রাত্রে, আপনি যেতেনই বা কি করে? আমার ভাইয়ের বাড়ির পাশে একটা ছেলে অটো চালায়, ওকে ডেকে নিয়েছি। ও মুখে চোখে জল দিয়ে অটোটা নিয়ে আসছে। আমি একটু এগিয়ে দাঁড়ালাম রাস্তার মোড় অবধি, ওর সাথেই চলে যাব। বিপদ যখন কেটে গেছে, তখন তুমিও আমার সাথে বাড়ি চলো। এত রাত্রে আর বাবা মাকে গিয়ে ডিস্টার্ব করে কি লাভ? দীপান্বিতা ভেবে দেখল কথাটার যৌক্তিকতা আছে। আর তাছাড়া রূপা ওর জন্য এতটা করলো, ওর যখন শরীর খারাপ লাগছে তখন ওর পাশে দাঁড়ানো উচিত। বলল, তাহলে আপনি ভদ্রলোককে বারণ করে দিন, আপনি আমার স্কুটিতে উঠে বসুন, আমিই নিয়ে যাচ্ছি। রূপার মা ফোন বের করে ভদ্রলোককে না করে দিল এবং ওর স্কুটিতে উঠে বসল। দীপান্বিতা স্কুটি ঘুরিয়ে স্টার্ট দিল। কাকিমার ছাতাটা বেশ বড়, গায়ে বৃষ্টির ছাঁট এখন কম লাগছে, গাড়ি চালাতেও সুবিধে হচ্ছে। দীপান্বিতা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অবশেষে এই অভিশাপের থেকে মুক্তি। কিন্তু আদৌ কি মুক্তি ঘটবে ওই আত্মার? ও আবার গিয়ে কারো জীবনে অভিশাপ ডেকে আনবে না তো? করবে না তো কারো অনিষ্ট? ভগবান জানে। কিন্তু ওর জীবন অভিশাপ মুক্ত হলো এই শান্তিতে ওর নার্ভ এখন অনেক বেশি সচল। ওর মনে সমস্ত ঘটনা প্রবাহগুলো একের পর এক করে আসছিল। রাগ, ক্ষোভ সত্যি মানুষের জীবনের একটা অভিশাপ। প্রতিদিন রাগের বশবর্তী হয়ে কত মানুষের জীবন নিয়ে নিচ্ছে, প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই তা বোঝা যায়। দেখা যায় মানুষের রাগ সত্যি কোন অভিশপ্ত আত্মার থেকে কম প্রতিহিংসা পরায়ণ নয়। কথায় বলে, রাগে অন্ধ, একদম বাস্তব কথা। রাগ যে কত ক্ষতি করতে পারে আজ সত্যিই হাড়ে হাড়ে টের পেল দীপান্বিতা। এই মৃত্যুগুলো হয়তো সে চায়নি, হয়তো তার ক্ষমতার বাইরে বলে, হয়তো সে ভয় পায় বলে। কিন্তু সত্যিই যদি তার মেডুসার আত্মার মতন ক্ষমতা থাকতো, তাহলে কি সে চাইতো না? সে কেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়তো চাইতো চরম প্রতিহিংসা চরিতার্থ করতে, যদি এরকম ক্ষমতা পাওয়া যেত। কিন্তু কয়েকটা প্রশ্ন এখনো রয়ে। রূপাদের গলিতে ঢুকিয়ে ওর বাড়ির সামনে স্ট্যান্ড করে স্কুটি দিয়ে নামতে গিয়ে দীপান্বিতার শরীর হিম হয়ে গেল। পেছনে কাকিমা নেই। তাহলে কি উনি কোথাও পড়ে গেলেন বৃষ্টির মধ্যে? বয়স্ক মানুষ পড়ে গেলে তো হাড়গোড় এক হয়ে যাবে। ছি ছি ছি, দীপান্বিতার আরো বেশি সজাগ হয়ে গাড়ি চালানো উচিত ছিল। কিন্তু ওই বা কি করবে? সারাদিন ধরে এত কিছু ঘটছে যে মনের মধ্যে আকাশ পাতাল ভাবনা অটোমেটিক্যালি এসে যাচ্ছিল। কিন্তু কাকিমা পড়ে গেলে কি ডাকতেন না, বা নিদেন পক্ষে চিৎকার করে উঠতেন না? কি করা উচিত দীপান্বিতা কিছুই ভেবে উঠতে পারছিল না। একদিকে রূপার শরীর খারাপ, একদিকে কাকিমা বোধহয় কোথাও পড়ে গিয়েছেন, কোন দিকটা সামলাবে ও? দীপান্বিতা ঠিক করলো, ঘরে ঢুকে রূপার যদি শারীরিক অবস্থা মোটামুটি ঠিক থাকে, তাহলে ওকে বসিয়ে নিয়ে কাকিমাকে খুঁজে বের করবে। কারণ কাকিমার যদি চোট লেগে থাকে পড়ে গিয়ে, তাহলে তো স্কুটিতে বসিয়ে ফেরানো যাবে না। সেক্ষেত্রে ধরাধরি করে
অন্য কিছু ব্যবস্থা করতে হবে এবং রূপা সাথে থাকলে সুবিধাই হবে। ঘরে ঢুকতে গিয়ে দেখল দরজা হাট করে খোলা। মনে পড়ল বেরোবার সময় তাড়াহুড়োয় দরজাটা দিয়ে যেতে ভুলে গিয়েছিল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে গিয়ে ঠিক একতলা ও দোতলার ল্যান্ডিংয়ের মাঝে ওর পা আটকে গেল। হৃদস্পন্দন বন্ধ হবার জোগাড় হলো। মনে হলো এক্ষুনিও জ্ঞান হারাবে। দোতলার সিঁড়িতে পড়ে রয়েছে রূপা, চোখ দুটো বিস্ফারিত, যেন মৃত্যুকে চোখের সামনে দেখছে। দীপান্বিতা রূপার পালস দেখতে গেল। পালস স্তব্ধ। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় রূপার মুখটা রক্তহীন, প্রাণহীন, ফ্যাকাশে দেখাচ্ছে। দীপান্বিতার মোবাইলটা বেজে উঠল। রূপার মার ফোন। ওপার থেকে কাকিমা বললেন, হ্যালো হ্যালো দীপু, দীপু তুমি আর রূপা ঠিক আছে তো? ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটু বৃষ্টির স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙেও গেল, মনটাও কেমন লাগছে, তাই ফোন করলাম। তোমাদের কি কাজ মিটে গেছে? দীপান্বিতা হতভম্ব, উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। কাকিমা ওপার থেকে হ্যালো হ্যালো করতে করতে কেটে দিলেন ফোনটা। দীপান্বিতার কি মনে হলো, ফোনটা ফেলে রেখে দৌড়ে দোতলার ঘরে গিয়ে কলসিটাতে মারলো এক লাথি। সব সামগ্রী ছিটকে পড়েছে, আর মোমবাতির আলোয় চোখে পড়ল কলসি থেকে বেরিয়ে আসা অন্যান্য জিনিসের মধ্যে চকচক করতে থাকা সেই অভিশপ্ত মুদ্রার অর্ধেক টুকরো। দীপান্বিতার হুঁশ উড়ে যাচ্ছে। ও বুঝতে পারছে না ওর সাথে কি ঘটল। যাকে ও স্কুটিতে নিয়ে এলো সে কে? রূপা ওর গণ্ডি থেকে বেরোলো কি করে? আর সবচেয়ে বড় কথা, একটা ছোট্ট কিন্তু অদ্ভুত জিনিস ওকে আরো দুশ্চিন্তায় ফেলল। সেই কখন মধ্যরাতে চালানো মোমবাতি এতক্ষণ ধরে জ্বলছে। এটা তো অর্ধেকও জ্বলেনি এখনো। তাহলে কি রূপা পরে আবার মোমবাতি জ্বালিয়েছে? তাহলে তো রূপার মৃত্যু খুব বেশিক্ষণ হয়নি। সিঁড়িতে ফেলে আসা দীপান্বিতার মোবাইলটা বাজছিল। জনহীন ঘরে মোবাইলের আওয়াজটা তীব্র শোনাচ্ছিল। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে শোনা গেল মার এক অশুভ কান্না। কিছুক্ষণ আগেই বাবাকে নাকি একটা বিষাক্ত সাপে কামড়েছে এবং তার মিনিট খানেকের মধ্যেই সব শেষ। মোবাইলের স্ক্রিনে দীপান্বিতা দেখল ঘড়ি বলছে রাত 3:57। অত শোকের মাঝেও দীপান্বিতা মনে মনে ভাবল, মেডুসার আত্মা কি সত্যিই মুক্তি পেল, নাকি তার মুক্তি অসম্ভব? হয়তো ক্রোধ আর ঈর্ষার বশবর্তী এই সমাজ মেডুসার আত্মার মতন বন্দী ও অভিশপ্ত হয়ে ঘুরবে আদি অনন্তকাল ধরে।